রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। আসসালামু আলাইকুম। মোদী সরকার ভারতকে আমেরিকার কাছে বিক্রি করে দিয়েছেন সংসদে অভিযোগ কংগ্রেস নেতা রাহুল গান্ধীর। রাশিয়ার তৃতীয় বৃহত্তম তেল কোম্পানি লুক অয়েল কিনে নিচ্ছে আমেরিকা। নিজেদের আরোপ করা নিষেধাজ্ঞা নিজেরাই ভাঙছে ট্রাম্প প্রশাসন। আমেরিকায় প্রকাশিত ভারতের মানচিত্রে নেই কাশ্মীর, তীব্র বিতর্ক ভারতে। তারেক রহমানের শপথ অনুষ্ঠানে ভারত সহ 13 দেশের সরকার প্রধানকে আমন্ত্রণ। ভারতের বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী সংসদে দাঁড়িয়ে বলেছেন, মোদী ভারতকে যুক্তরাষ্ট্রের কাছে বিক্রি করে দিয়েছেন। আসলে মোদী ভারতকে বিক্রি করতে চাননি, তিনি বিক্রি করতে বাধ্য হয়েছেন। কারণ ট্রাম্প প্রশাসন মোদীর গলা চেপে ধরেছে, মোদীর গলায় রশি লাগিয়েছে আমেরিকা। সে কারণে তিনি ভারতকে বিক্রি করেছেন। মোদী দুটি কারণে ভারতকে আমেরিকার কাছে বিক্রি করেছেন। প্রথম কারণ হলো অ্যাপস্টাইন ফাইল, দ্বিতীয় কারণ বলার আগেই রাহুল গান্ধীকে থামিয়ে দেন স্পিকার। ভারতের কলকাতার সাংবাদিক সুব্রত বসু বলেছেন, অ্যাপস্টাইন ফাইল খোলার আগেই ট্রাম্প বলেছেন মোদী তাকে অনুরোধ করেছেন বাণিজ্য চুক্তি করার জন্য। ট্রাম্প সাংবাদিকদের সামনে কোনো রকমের রাখঢাক না করেই বলেছেন, প্রধানমন্ত্রী মোদীর অনুরোধেই এই চুক্তি করা হচ্ছে। মোদীর সাথে বাণিজ্য চুক্তি করার পর ট্রাম্প এবার উঠে পড়ে লেগেছেন ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতে নাক গলাতে। বাণিজ্য চুক্তির সঙ্গে ট্রাম্প প্রশাসন ভারতের একটি মানচিত্র প্রকাশ করে। সেখানে পাকিস্তান অধ্যুষিত কাশ্মীর এবং আকসাই চীনকে ভারতের অংশ হিসেবে দেখানো হয়। আর তা দেখে অন্য সবকিছু ভুলে ভারতের গদি মিডিয়া ও অন্ধ ভক্তরা দুহাত তুলে নৃত্য শুরু করে। কিন্তু 4 দিনের মাথায় ট্রাম্প বাবা সেই মানচিত্র থেকে মুছে ফেলেছেন পাকিস্তান অধ্যুষিত কাশ্মীর এবং আকসাই চীন। সুব্রত বসু বলেন, ডোনাল্ড ট্রাম্প মানচিত্র কেন প্রকাশ করেছিলেন এবং কেনই বা তা আবার মুছে ফেললেন তা নিয়ে একেবারে চুপ মেরে গেলে ভারতের মোদী সরকার ও গদি মিডিয়া। তবে এ নিয়ে বিতর্ক চলছে দেশের বিভিন্ন মহলে। কংগ্রেসের মুখপাত্র সুপ্রিয়া শ্রীনাথী এক্স মাধ্যমে লিখেছেন, এ বিষয়ে সরকারের আপত্তি জানানো উচিত। ট্রাম্প প্রশাসন কি পাকিস্তানের চাপে মানচিত্র সংশোধন করেছেন? তাহলে আমেরিকার সঙ্গে আমাদের চুক্তি করে লাভ কি? তারা তো এখনো পাকিস্তানকেই বিশেষ গুরুত্ব দিচ্ছে। এটা আসলে মোদী সরকারের বড় ব্যর্থতা এবং আমাদের দেশের বড় ধরনের অপমান। সুব্রত বসু বলেন, আমেরিকার সাথে বাণিজ্য চুক্তিতে ভারতের লাভ কি তা বলছে না মোদী সরকার। চুক্তিতে বলা হয়েছে ভারতের ওপর থেকে শুল্ক কমিয়ে 18% করা হয়েছে, আর এটাই নাকি বিরাট সফলতা মোদী সরকারের। কিন্তু আমেরিকার সব পণ্য এখন বিনা শুল্কে বানের জলের মতো ভারতে প্রবেশ করবে। আগে আমেরিকার সব পণ্য ভারতে প্রবেশের ক্ষেত্রে গড়ে 30% শুল্ক আদায় করত ভারত, এখন তা শূন্য করা হয়েছে। অপরদিকে চুক্তিতে বলা হয়েছে 5 বছরে আমেরিকা থেকে $500 বিলিয়ন পণ্য কিনতে হবে। আসলে এটা কোনো বাণিজ্য চুক্তি নয়, বরং ব্রিটিশদের মতো ভারতকে নতুন কলোনি বানাচ্ছে আমেরিকা। আমার দরকার না থাকলেও আমেরিকা থেকে পণ্য কিনতে হবে এবং এ বিষয়ে ভারত প্রতিশ্রুতিবদ্ধ। দেশের মধ্যে এ নিয়ে প্রবল বিক্ষোভের মধ্যে চুক্তি সংশোধন করে প্রতিশ্রুতিবদ্ধ শব্দটি বাদ দিয়ে কিনতে ইচ্ছুক শব্দ লাগানো হয়েছে। এভাবে চুক্তিতে চিনির মোড়ক লাগানো হয়েছে। ভারতের অনেক বিশ্লেষক বলেছেন, ট্রাম্প মোদীর রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস করে তাকে পথে বসানোর ব্যবস্থা করছেন। ট্রাম্প বলেছেন, রাশিয়া থেকে ভারত যদি আবার তেল কেনে তাহলে আবার 25% শুল্ক আরোপ করা হবে। এর কোনো জবাব নেই মোদী সরকারের কাছে। ভারতের বিরোধী দল কংগ্রেস নেতা রাহুল গান্ধী সংসদে বলেছেন, ভারত যুক্তরাষ্ট্রের সাথে যে বাণিজ্য চুক্তি করেছে তাতে বাংলাদেশের সুতার বাজার হারাবে ভারত, পথে বসবে ভারতের কৃষকরা, ধ্বংস হয়ে যাবে ভারতের টেক্সটাইল শিল্প। সাংবাদিক সুব্রত বসু বলেছেন, বাংলাদেশের টেক্সটাইল শিল্পের প্রয়োজনীয় তুলার 90% যেত ভারত থেকে। অপরদিকে বাংলাদেশের প্রয়োজনীয় তুলার 20% যায় ভারত থেকে। কিন্তু যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশ বাণিজ্য চুক্তির ফলে এখন বাংলাদেশ ভারতের পরিবর্তে আমেরিকা থেকে সুতা ও তুলা আমদানি করবে। ট্রাম্প বলেছেন, বাংলাদেশ যদি আমেরিকা থেকে সুতা আর তুলা আমদানি করে তাহলে সেই তুলা ও সুতায় উৎপন্ন বাংলাদেশি পণ্য আমেরিকায় প্রবেশের ক্ষেত্রে কোনো শুল্ক বসানো হবে না। ফলে খুব স্বাভাবিকভাবে আমেরিকার এই প্রস্তাব লুফে নিয়েছে ঢাকা, আর এতে পথে বসতে যাচ্ছে ভারত। এই বিষয়টি রাহুল গান্ধী উপস্থাপন করেছেন সংসদে। তিনি বিস্ময় প্রকাশ করে বলেছেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের শুল্ক টেক্সটাইল পণ্য রপ্তানির ক্ষেত্রে শুল্ক তুলে দিয়েছে আর আমাদের পণ্যের উপর 18% শুল্ক আরোপ করেছে। এর মানে কি? এর মানে হলো আমাদের টেক্সটাইল শিল্প ধ্বংস হয়ে যাবে, তারা সম্পূর্ণরূপে পথে বসবে।
আগামী বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন বিজয়ী দল বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ও নবনির্বাচিত সংসদ সদস্যরা। শপথ অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ ১৩টি দেশের রাষ্ট্রপ্রধানকে আমন্ত্রণ জানানো হয়েছে। ভারত ছাড়া অপর যেসব দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানদের আমন্ত্রণ জানানো হয়েছে সেসব দেশ হল চীন, পাকিস্তান, মালদ্বীপ, সৌদি আরব, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, ব্রুনাই, কাতার, মালয়েশিয়া, শ্রীলঙ্কা, নেপাল ও ভুটান। প্রকাশিত খবর অনুসারে বিএনপির সঙ্গে আলোচনার ভিত্তিতে এই ১৩টি দেশের তালিকা প্রস্তুত করেছে ইউনূস সরকার। ভারতের আনন্দবাজারের খবরে বলা হয়েছে, মঙ্গলবার মোদী ঢাকায় নাও যেতে পারেন। সেদিন মুম্বাইয়ে তার কর্মসূচি রয়েছে। পরিবর্তে আমন্ত্রণ রক্ষায় বাংলাদেশে যেতে পারেন বিদেশ মন্ত্রী। তবে এখনও নয়াদিল্লি এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। মাত্র 2 দিন সামনে রেখে বিদেশি সরকার ও রাষ্ট্রপ্রধানদের আমন্ত্রণ জানানোর ফলে তারা তাদের পূর্ব নির্ধারিত বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক কর্মসূচি বাতিল করে আসতে পারবেন কিনা তা নিয়ে সংশয় রয়েছে। বিশ্লেষকদের মতে, শপথ অনুষ্ঠানে যদি চীন ও পাকিস্তানের সরকার প্রধান যোগ দিতে না পারেন এবং ভারতের প্রধানমন্ত্রী মোদী যোগ দিতে সক্ষম হন, তাহলে তা নতুন সরকারের জন্য কিছুটা বিব্রতকর হতে পারে। কারণ ভারতের কংগ্রেস ও মোদী সরকারের সহায়তায় শেখ হাসিনা 15 বছর বাংলাদেশের ক্ষমতায় টিকেছিলেন। ভারতের সহায়তায় শেখ হাসিনা বাংলাদেশে গণতন্ত্র ধ্বংস করে মাফিয়াতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। ভারতের সহায়তায় শেখ হাসিনা বিএনপি, জামাত সহ সব বিরোধীদের ওপর দমন পীড়ন চালিয়েছিল। এই দুই দলের অনেক শীর্ষ নেতা সহ শত শত নেতাকর্মীদের হত্যা করেছে। ভারতের সহায়তায় হাসিনা মিথ্যা মামলার সাজানো বিচারে খালেদা জিয়াকে সাজা দিয়েছেন এবং তারেক রহমানকে দেশছাড়া করেছিলেন। ভারতের সহায়তায় শেখ হাসিনা ক্ষমতায় টিকে থাকার জন্য জুলাই গণহত্যা পরিচালনা করেছেন। সেই ভারতের প্রধানমন্ত্রীকে শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোয় বিভিন্ন মহলে প্রশ্ন দেখা দিয়েছে। রাশিয়ার বৃহত্তম তেল সংস্থাগুলোর একটি হল লুকয়েল। রসনেফট ও গ্যাসপ্রমের পরে তৃতীয় বৃহত্তম সংস্থা এটি। $2200 কোটি বিদেশি সম্পদ বা ইকুইটি রয়েছে মস্কোর এই তেল শোধক সংস্থাটির হাতে। কিন্তু রাশিয়া 2022 সালের মার্চ মাসে ইউক্রেনে আগ্রাসন চালানোয় আন্তর্জাতিক নিষেধাজ্ঞার ফলে লুকয়েলের শেয়ারের দাম 95% কমে যায়। তারপরেও 2022 সালে সংস্থার আয় ছিল 29 লক্ষ কোটি রুবল। 2024 সালে তা 30 লক্ষ কোটি রুবেলে দাঁড়িয়েছে। লুকয়েল মধ্য ও পূর্ব ইউরোপ জুড়ে প্রায় 2000 জ্বালানি স্টেশন নিয়ে একটি বড় সড় নেটওয়ার্ক পরিচালনা করে। নিষেধাজ্ঞার মার প্যাচে ফেলে এবার রাশিয়ার এই তেল কোম্পানি কেনার আয়োজন করেছে যুক্তরাষ্ট্র। আর এর মাধ্যমে নিজের গড়া আইন নিজেই ভাঙছে আমেরিকা। আর সেই আইন ভেঙে চিরশত্রু দেশের কালো তালিকাভুক্ত তেল সংস্থার সম্পদের দিকে হাত বাড়াচ্ছে তারা। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, আটলান্টিকের পারের বেসরকারি ইকুইটি ফার্ম কার্লাইল গ্রুপ সামিল হয়েছে রাশিয়ার অন্যতম বৃহৎ এই তেল সংস্থার বিদেশি সম্পদ কেনার দৌড়ে। সেই সংস্থারই বিদেশি সম্পদ কিনতে প্রাথমিক চুক্তি সম্পন্ন করেছে মার্কিন বেসরকারি সংস্থা কার্লাইল। লুকয়েল 2025 সালে একটি বিবৃতি জারি করে জানিয়েছিল, মূলত আমেরিকা তাদের ও সহযোগী প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিধিনিষেধ চাপিয়ে দিয়েছে। পশ্চিমা বিশ্বের নিষেধাজ্ঞার কারণে বাধ্য হয়েই তাই বিদেশে থাকা প্রকল্পগুলোর সম্পদ অন্য সংস্থার হাতে তুলে দিতে হচ্ছে। সংস্থাটি তাই আন্তর্জাতিক সম্পদ বিক্রি করবে বলে সিদ্ধান্ত নিয়েছে। মার্কিন নিষেধাজ্ঞার কবলে পড়ার 3 মাস পর রাশিয়ার তেল শোধক লুকয়েল তাদের বিদেশি ইকুইটি মার্কিন সংস্থার কাছে বিক্রি করতে বাধ্য হচ্ছে। যদিও এই সম্পদ হস্তান্তরের প্রক্রিয়ার পুরোটাই নির্ভর করছে হোয়াইট হাউসের কর্তা ব্যক্তিদের মর্জির উপর। কার্লাইলের সঙ্গে লেনদেনের সবটাই মার্কিন প্রশাসনের অনুমোদনের উপর নির্ভরশীল। অর্থাৎ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি না চান, তাহলে রুশ সংস্থার বিদেশি সম্পদ বেচার উদ্যোগও জলে যাবে। লুকয়েল বা কার্লাইল কেউই এই বিক্রয়ের জন্য কোনো দর এখনো পর্যন্ত দেয়নি। দরদাম স্থির করার জন্য নিষেধাজ্ঞা পরিচালনাকারী মার্কিন সংস্থা অফিস অফ ফরেন অ্যাসেটস কন্ট্রোলের অনুমোদন প্রয়োজন। যদিও মার্কিন ট্রেজারি লুকয়েলকে তার আন্তর্জাতিক পোর্টফোলিও বিক্রি করার জন্য 28 ফেব্রুয়ারি পর্যন্ত সময় দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন যে যুক্তরাষ্ট্র খুব শিগগিরই মধ্যপ্রাচ্যে দ্বিতীয় একটি বিমানবাহী রণতরী পাঠাবে। হোয়াইট হাউসে দেওয়া বক্তব্যে তিনি নিশ্চিত করেন যে ইউএসএস জেরাল্ড আর ফোর্ড ক্যারিবীয় অঞ্চল থেকে মধ্যপ্রাচ্যের উদ্দেশ্যে রওনা হবে। ইতোমধ্যে ওই অঞ্চলে মোতায়েন রয়েছে আরেকটি মার্কিন রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন। এই সিদ্ধান্তকে অনেক বিশ্লেষক সাম্প্রতিক মাসগুলোতে মধ্যপ্রাচ্য ঘিরে যুক্তরাষ্ট্রের সবচেয়ে তাৎপর্যপূর্ণ সামরিক বার্তা হিসেবে দেখছেন, কারণ এটি কেবল একটি যুদ্ধ
জাহাজ মোতায়েনের প্রশ্ন নয়, বরং বৃহত্তর কৌশলগত পুনর্বিন্যাসের ইঙ্গিত বহন করছে, যেখানে ইরানের পারমাণবিক কর্মসূচি, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সক্ষমতা, আঞ্চলিক মিত্রদের নিরাপত্তা এবং যুক্তরাষ্ট্রের বৈশ্বিক শক্তি প্রদর্শনের সমীকরণ এক সূত্রে গাঁথা হয়ে গেছে। ট্রাম্প তার বক্তব্যে একদিকে বলেন যে তিনি বিশ্বাস করেন আলোচনার মাধ্যমে একটি সফল সমঝোতা সম্ভব, অন্যদিকে সতর্ক করেন যে চুক্তি না হলে তা ইরানের জন্য খারাপ দিন বয়ে আনবে। এই দ্বৈত ভাষা, কূটনৈতিক আশাবাদ ও সামরিক হুঁশিয়ারি তার প্রশাসনের বর্তমান নীতির সারাংশ তুলে ধরে। গত সপ্তাহে ওমানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরোক্ষ আলোচনা অনুষ্ঠিত হয়েছে, যা জুন মাসে ইসরায়েল ইরান 12 দিনের সংঘাতের পর প্রথম উচ্চ পর্যায়ের যোগাযোগ হিসেবে বিবেচিত। ওই সংঘাতে যুক্তরাষ্ট্র সীমিত পরিসরে অংশ নিয়ে ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় হামলা চালায়, যা মিডনাইট হ্যামার নামে পরিচিত। ট্রাম্প দাবি করেছিলেন সেই হামলায় ইরানের পারমাণবিক অবকাঠামো সম্পূর্ণভাবে ধ্বংস হয়েছে, কিন্তু আন্তর্জাতিক পরমাণু সংস্থা বা ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি এর মহাপরিচালক রাফায়েল গ্রোসি জানিয়েছেন, পরিদর্শকরা ইরানে ফিরলেও হামলার লক্ষ্যবস্তু হওয়া স্থাপনাগুলোতে এখনও সরাসরি প্রবেশাধিকার পাননি। তার মতে, সংলাপ জটিল ও কঠিন হলেও সম্পূর্ণ ভেঙে পড়েনি। এই প্রেক্ষাপটে দ্বিতীয় বিমানবাহী রণতরী মোতায়েনকে বিশ্লেষকরা চাপ ও প্রণোদনার সমন্বিত কৌশল হিসেবে ব্যাখ্যা করছেন। ইউএসএস জেরাল্ড আর ফোর্ড মার্কিন নৌবাহিনীর সবচেয়ে আধুনিক এবং প্রযুক্তিগতভাবে উন্নত প্ল্যাটফর্মগুলোর একটি। পারমাণবিক রিয়্যাক্টর চালিত এই রণতরী 75টিরও বেশি যুদ্ধ বিমান বহনে সক্ষম, যার মধ্যে পঞ্চম প্রজন্মের ফাইটার জেট, আকাশ প্রতিরক্ষা প্ল্যাটফর্ম এবং নজরদারি বিমানও রয়েছে। এর উপস্থিতি শুধু আক্রমণাত্মক সক্ষমতা নয়, আঞ্চলিক আকাশ ও সমুদ্র নিয়ন্ত্রণের প্রতীকও। অপরদিকে ইউএসএস আব্রাহাম লিঙ্কন দীর্ঘদিন ধরে পারস্য উপসাগর ও আশেপাশের জলে টহল দিয়ে আসছে। দুটি ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ একসঙ্গে মোতায়েন মানে যুক্তরাষ্ট্র একযোগে বহুমুখী বিমান অভিযান পরিচালনার সক্ষমতা তৈরি করছে, যা প্রতিপক্ষের জন্য একটি শক্ত বার্তা। তবে এই পদক্ষেপ কেবল সামরিক নয়, রাজনৈতিকও। ট্রাম্প সম্প্রতি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করছেন। নেতানিয়াহু দীর্ঘদিন ধরে ইরানের পারমাণবিক কর্মসূচিকে ইসরায়েলের অস্তিত্বের জন্য হুমকি হিসেবে তুলে ধরছেন। তিনি বলেছেন, একটি ভালো চুক্তি তখনই সম্ভব যখন তা ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচিকেও সীমাবদ্ধ করবে। কিন্তু তেহরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, তাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা হবে না। ফলে আলোচনার পরিধি ও শর্ত নিয়ে উভয় পক্ষের অবস্থান এখনও গুরুত্বপূর্ণ। 2015 সালে স্বাক্ষরিত জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অব অ্যাকশন বা জেসিপিও ছিল ইরানের পারমাণবিক কর্মসূচি সীমিত করার বিনিময়ে নিষেধাজ্ঞা শিথিলের একটি ঐতিহাসিক চুক্তি। যুক্তরাষ্ট্র, ইরান, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, রাশিয়া ও চীনের মধ্যে হওয়া এই চুক্তি আন্তর্জাতিক কূটনীতির একটি বড় সাফল্য হিসেবে বিবেচিত হয়েছিল। কিন্তু ট্রাম্প তার প্রথম মেয়াদে 2018 সালে একতরফাভাবে চুক্তি থেকে সরে দাঁড়ান এবং সর্বোচ্চ চাপ নীতি গ্রহণ করেন। এর জবাবে ইরান ধাপে ধাপে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বাড়ায় এবং উন্নত সেন্ট্রিফিউজ ব্যবহার শুরু করে। পশ্চিমা দেশগুলো অভিযোগ করে ইরান এখন চুক্তির সীমার বহুগুণ বেশি সমৃদ্ধ ইউরেনিয়াম মজুত করেছে, যদিও তেহরান বারবার বলেছে তাদের কর্মসূচি শান্তিপূর্ণ। দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর ট্রাম্প প্রথমে নতুন চুক্তির আগ্রহ দেখালেও দ্রুত শূন্য সমৃদ্ধকরণ নীতি সামনে আনেন, যা কার্যত ইরানের জন্য অগ্রহণযোগ্য শর্ত। ইরানি নেতারা বলেছেন, সমৃদ্ধকরণ তাদের সার্বভৌম অধিকার এবং এটি সম্পূর্ণ বন্ধের দাবি আলোচনার সূচনাবিন্দু হতে পারে না। ফলে কূটনৈতিক অচলাবস্থা ও সামরিক প্রস্তুতি সমান্তরালভাবে এগুচ্ছে। এদিকে উপসাগরীয় আরব দেশগুলো গভীর উদ্বেগ প্রকাশ করেছে। তারা শঙ্কা করছে, সরাসরি মার্কিন ইরান সংঘাত ছড়িয়ে পড়লে তা পুরো অঞ্চলে অস্থিতিশীলতা ডেকে আনবে। গাজায় ইসরায়েলের দীর্ঘ অভিযানের পর মধ্যপ্রাচ্য এখনও উত্তপ্ত। লেবাননে হিজবুল্লাহ, ইরাকে বিভিন্ন শিয়া মিলিশিয়া, ইয়েমেনে হুথি বিদ্রোহী, এইসব গোষ্ঠী ইরানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখে। সরাসরি হামলার বদলে তারা প্রক্সি আক্রমণের মাধ্যমে মার্কিন স্বার্থ বা মিত্রদের লক্ষ্যবস্তু করতে পারে। ফলে একটি সীমিত সংঘাত দ্রুত বহুমাত্রিক যুদ্ধে রূপ নিতে পারে। যুক্তরাষ্ট্রের দৃষ্টিকোণ থেকে এই মোতায়েন কেবল ইরান নয়, বৃহত্তর কৌশলগত বার্তাও বহন করছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ, চীনের ইন্দো প্যাসিফিক উচ্চাকাঙ্ক্ষা এবং বৈশ্বিক শক্তির ভারসাম্য পুনর্গঠনের প্রেক্ষাপটে ওয়াশিংটন দেখাতে চাইছে যে একাধিক থিয়েটারে একসঙ্গে উপস্থিত থাকার সক্ষমতা তাদের রয়েছে। তবে সমালোচকেরা বলছেন, অতিরিক্ত সামরিকীকরণ কূটনৈতিক পথকে সংকুচিত করতে পারে এবং ভুল হিসাবের ঝুঁকি বাড়াতে পারে।
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার ভূমিকা এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাফায়েল গ্রোসি মিউনিক নিরাপত্তা সম্মেলনে বলেছেন, পরিদর্শকরা ইরানে ফিরে গেলেও লক্ষ্যবস্তু হওয়া স্থাপনাগুলো পরিদর্শন করতে না পারায় পূর্ণাঙ্গ মূল্যায়ন সম্ভব হচ্ছে না। এই অনিশ্চয়তা উত্তেজনা আরও বাড়িয়ে দিচ্ছে, কারণ স্বচ্ছতা না থাকলে সন্দেহ বাড়ে এবং সন্দেহ থেকেই সংঘাতের সম্ভাবনা জন্ম নেয়। ট্রাম্প একই সঙ্গে ইরানে সরকার পরিবর্তনের সম্ভাবনাকে সেরা ঘটনা বলে উল্লেখ করেছেন, যা তেহরানের দৃষ্টিতে সরাসরি হস্তক্ষেপমূলক বক্তব্য। ইরান দীর্ঘদিন ধরে বিদেশি হস্তক্ষেপের শঙ্কাকে জাতীয় নিরাপত্তার প্রশ্ন হিসেবে দেখিয়ে অভ্যন্তরীণ ঐক্য জোরদারের চেষ্টা করে। ফলে এমন মন্তব্য ইরানের অভ্যন্তরীণ রাজনীতিতেও প্রভাব ফেলতে পারে। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যে দ্বিতীয় বিমানবাহী রণতরী পাঠানোর সিদ্ধান্ত এমন এক সময় এসেছে যখন কূটনীতি, সামরিক প্রস্তুতি ও আঞ্চলিক রাজনীতি এক জটিল সমীকরণে আবদ্ধ। আলোচনার জানালা এখনো খোলা, কিন্তু তার পাশে অবস্থান করছে শক্তির প্রদর্শন। পরিস্থিতি কোন দিকে মোড় নেবে, নতুন সমঝোতার দিকে নাকি আরও এক দফা সংঘাতের দিকে, তা নির্ভর করছে পারস্পরিক আস্থা, বাস্তববাদী কৌশল এবং আঞ্চলিক শক্তিগুলোর ভূমিকার উপর। আপাতত মধ্যপ্রাচ্যের আকাশ ও সমুদ্রে যুক্তরাষ্ট্রের উপস্থিতি বাড়ছে, আর বিশ্ব কূটনৈতিক অঙ্গন তাকিয়ে আছে পরবর্তী পদক্ষেপের দিকে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সাম্প্রতিক এক বক্তব্যে দাবি করেছেন, 2025 সালের জুন মাসে যুক্তরাষ্ট্রের চালানো হামলার পরও ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনা ফোর্দো, নাতাঞ্জ ও ইস্পাহানের ভেতরে এবং আশেপাশে একাধিক অবিস্ফোরিত মার্কিন বাংকার বাস্টার বোমা রয়ে গেছে। এই বক্তব্য ঘিরে আন্তর্জাতিক কূটনৈতিক ও নিরাপত্তা মহলে নতুন করে আলোচনার ঝড় উঠেছে। একই সঙ্গে ইরানি সূত্রগুলো দাবি করেছে, যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক GPU-57 ম্যাসিভ অর্ডিন্যান্স পেনিট্রেটর বোমার পেনিট্রেটর প্রযুক্তি তারা রিভার্স ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে বিশ্লেষণ করেছে এবং সেই প্রযুক্তিগত ধারণা ভবিষ্যতের ইরানি ক্ষেপণাস্ত্র ও ওয়ারহেড উন্নয়নে কাজে লাগানো হচ্ছে। এসব দাবি সত্য হলে তা কেবল সামরিক দিক থেকেই নয়, বরং কৌশলগত, রাজনৈতিক ও মনস্তাত্ত্বিক দিক থেকেও যুক্তরাষ্ট্র ও ইরানের দীর্ঘদিনের দ্বন্দ্বে এক নতুন মাত্রা যোগ করবে বলে বিশ্লেষকদের অভিমত। ইরানের পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য অনুযায়ী যুক্তরাষ্ট্রের ওই হামলা ছিল লক্ষ্যভিত্তিক এবং উচ্চমাত্রার প্রযুক্তি নির্ভর। ফোর্দো ও নাতাঞ্জের মতো স্থাপনাগুলো বহু বছর ধরে পাহাড়ের গভীরে পুরু কংক্রিট ও প্রাকৃতিক শিলাস্তরের নিচে নির্মিত, যার মূল উদ্দেশ্যই ছিল আকাশপথে সম্ভাব্য হামলা থেকে পারমাণবিক কার্যক্রমকে সুরক্ষিত রাখা। এসব স্থাপনায় হামলার জন্য যুক্তরাষ্ট্র যে অস্ত্র ব্যবহার করেছে বলে ধারণা করা হচ্ছে, তার মধ্যে সবচেয়ে আলোচিত হল GPU-57, যা গভীরভাবে মাটির নিচে ঢুকে বিস্ফোরণ ঘটানোর মাধ্যমে শক্ত সুরক্ষিত লক্ষ্যবস্তু ধ্বংসের জন্য বিশেষভাবে নকশা করা। আরাকচির দাবি অনুযায়ী এই বোমার কিছু অংশ বিস্ফোরিত না হয়ে মাটির নিচে বা স্থাপনার ভেতরে থেকে গেছে, যা ইরানি প্রকৌশলী ও সামরিক গবেষকদের জন্য প্রযুক্তিগত বিশ্লেষণের সুযোগ তৈরি হয়েছে। এই দাবিকে কেন্দ্র করে ইরানের ভেতরে রাজনৈতিক মহলে এক ধরনের বিজয়ী বয়ান তৈরি হয়েছে। রাষ্ট্রীয় গণমাধ্যমে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের তথাকথিত প্রিসিশন স্ট্রাইক ইরানের পারমাণবিক সক্ষমতাকে ধ্বংস করতে ব্যর্থ হয়েছে এবং উল্টো শত্রুপক্ষের উন্নত প্রযুক্তি সম্পর্কে প্রমাণ হিসেবে তুলে ধরছেন, যেখানে বলা হয় শক্তি প্রয়োগ করে ইরানকে দমিয়ে রাখা সম্ভব নয়, বরং প্রতিটি চাপই তাদের আরও অভিযোজিত ও আত্মনির্ভরশীল করে তোলে। অন্যদিকে পশ্চিমা বিশ্লেষকদের একাংশ এই দাবির বিষয়ে সতর্ক অবস্থান নিয়েছেন। তাদের মতে যুদ্ধক্ষেত্রে অবিস্ফোরিত গোলাবারুদ পাওয়া অস্বাভাবিক নয়, তবে GPU-57 এর মতো উচ্চমানের অস্ত্রের ক্ষেত্রে ব্যর্থতার হার খুবই কম বলে ধারণা করা হয়। ফলে ইরানের দাবি হয়তো আংশিক সত্য এবং আংশিক রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হতে পারে। তবে তারা এটাও স্বীকার করেছেন যে এমনকি একটি অস্ত্রের ধ্বংসাবশেষ থেকেও ধাতব সংকর, নকশার ধারণা এবং কিছু প্রযুক্তিগত বৈশিষ্ট্য সম্পর্কে অনুমান করা সম্ভব। যদিও পুরো প্রযুক্তি হুবহু নকল করা প্রায় অসম্ভব, তবুও এর মাধ্যমে নতুন গবেষণা ও উন্নয়নের পথ খুলে যেতে পারে। ইরানি সূত্রগুলো বলছে, তারা যে বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে দেখছে তা হলো বোমার পেনিট্রেশন কৌশল। কিভাবে উচ্চ গতিশক্তি ও বিশেষ ধাতব কাঠামোর মাধ্যমে শক্ত কংক্রিট ও শিলাস্তর ভেদ করা হয়। এই ধারণা ভবিষ্যতে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ওয়ারহেডে প্রয়োগ করা যেতে পারে বলে তারা ইঙ্গিত দিচ্ছে। এমনটি হলে তা মধ্যপ্রাচ্যের সামরিক ভারসাম্যে নতুন চ্যালেঞ্জ তৈরি করতে পারে, বিশেষ করে যুক্তরাষ্ট্রের আঞ্চলিক ঘাঁটি ও মিত্রদের সুরক্ষিত স্থাপনাগুলোর জন্য।
এই ঘটনার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল মনস্তাত্ত্বিক ও তথ্যযুদ্ধ। ইরান দীর্ঘদিন ধরেই দাবি করে আসছে যে যুক্তরাষ্ট্রের সামরিক শ্রেষ্ঠত্ব অজেয় নয়। আরাকচির বক্তব্য সেই বয়ানকে আরও শক্তিশালী করেছে। ইরানের অভ্যন্তরীণ জনমতের কাছে এটি একটি বার্তা, যুক্তরাষ্ট্র আঘাত করলেও ইরান ভেঙে পড়েনি, বরং আরও শক্ত অবস্থান নিয়েছে। একই সঙ্গে এটি আঞ্চলিক প্রতিরোধ অক্ষের অন্যান্য সদস্যদের জন্য একটি মনস্তাত্ত্বিক প্রেরণা হিসেবে কাজ করতে পারে বলে ধারণা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এই বিষয়ে এখনও বিস্তারিত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ওয়াশিংটন সাধারণত এই ধরনের অভিযানের প্রযুক্তিগত বিবরণ প্রকাশে অনাগ্রহী থাকে এবং হামলার উদ্দেশ্য পূরণ হয়েছে বলেই সংক্ষিপ্ত বক্তব্যে সীমাবদ্ধ থাকে। তবে কূটনৈতিক মহলে আলোচনা চলছে যে ইরানের এই দাবি যদি আন্তর্জাতিক পর্যায়ে আরও জোরালোভাবে প্রচারিত হয় তাহলে যুক্তরাষ্ট্রের প্রিসিশন ও ডিটারেন্স নীতির বিশ্বাসযোগ্যতায় প্রশ্ন তুলতে পারে। আন্তর্জাতিক আইনের দিক থেকেও বিষয়টি স্পর্শকাতর। পারমাণবিক স্থাপনায় হামলা আন্তর্জাতিকভাবে অত্যন্ত বিতর্কিত, কারণ এর সঙ্গে পরিবেশগত ঝুঁকি ও বেসামরিক ক্ষতির সম্ভাবনা জড়িত থাকে। ইরানের দাবি অনুযায়ী হামলায় স্থাপনাগুলো পুরোপুরি ধ্বংস হয়নি এবং অবিস্ফোরিত বোমা রয়ে গেছে, যা থেকে বোঝা যায় হামলাটি হয়তো সীমিত ও বার্তামূলক ছিল। তবে এই ধরনের সীমিত হামলা ভুল বার্তা দেওয়ার ঝুঁকি তৈরি করতে পারে বলেও সতর্ক করেছেন বিশ্লেষকরা। এই ঘটনার প্রেক্ষাপটে ইরানের অতীত অভিজ্ঞতাও নতুন করে আলোচনায় এসেছে। এর আগে মার্কিন ড্রোন RQ-170 ভূপাতিত হওয়ার পর ইরান সেটির প্রযুক্তি বিশ্লেষণ করে নিজস্ব ড্রোন উন্নয়নের দাবি করেছিল। একইভাবে বিভিন্ন ক্ষেপণাস্ত্র ও প্রতিরক্ষা প্রযুক্তি নিয়েও তারা রিভার্স ইঞ্জিনিয়ারিং এর কথা বলেছে। সমালোচকেরা যদিও এসব দাবিকে অনেক সময় অতিরঞ্জিত বলে মনে করেন, তবুও বাস্তবতা হলো ইরান ধীরে ধীরে নিজস্ব সামরিক শিল্পকে এমন পর্যায়ে নিয়ে গেছে যেখানে তারা বিদেশি প্রযুক্তি থেকে ধারণা নিয়ে নিজেদের মতো করে উন্নয়ন করতে সক্ষম। মধ্যপ্রাচ্যের সামরিক নিরাপত্তা পরিস্থিতির দিক থেকে এই দাবি নতুন উদ্বেগ তৈরি করেছে। যদি ইরান সত্যি বাংকার ব্লাস্টার প্রযুক্তির ধারণা নিজেদের ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে যুক্ত করতে পারে তাহলে তা শুধু ইরানের নয়, বরং তাদের মিত্র গোষ্ঠীগুলোর সক্ষমতাও বাড়াতে পারে বলে শঙ্কা করা হচ্ছে। যদিও সরাসরি প্রযুক্তি হস্তান্তরের প্রমাণ নেই, তবুও প্রতিরোধ অক্ষের ভেতরে প্রযুক্তিগত ধারণা আদান প্রদানের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। সব মিলিয়ে আব্বাস আরাকচির বক্তব্য এবং ইরানি সূত্রগুলোর দাবি কেবল একটি সামরিক ঘটনার বর্ণনা নয়, বরং এটি যুক্তরাষ্ট্র ইরান দ্বন্দ্বের গভীরতর স্তরকে সামনে এনেছে। আধুনিক যুদ্ধে প্রতিটি আঘাত শুধু ক্ষতই তৈরি করে না, বরং প্রতিপক্ষকে শেখারও সুযোগ করে দেয়। এই বাস্তবতাই আবারও স্পষ্ট হয়েছে। দাবি সত্য হোক বা অতিরঞ্জিত, ইরানের এই বয়ান ইতিমধ্যেই আঞ্চলিক ও আন্তর্জাতিক আলোচনায় প্রভাব ফেলেছে এবং ভবিষ্যতের কূটনৈতিক ও সামরিক হিসাব নিকাশে এটি একটি গুরুত্বপূর্ণ উপাদান হয়ে থাকবে বলে মনে করছেন পর্যবেক্ষকরা। ইরানের সঙ্গে চলমান উত্তেজনার জের ধরে বিশ্বের বৃহত্তম ও আধুনিকতম মার্কিন বিমানবাহী রণতরী USS জেরাল্ড আর ফোর্ড এখন পারস্য উপসাগরের পথে। 337 মিটার দৈর্ঘ্য ও 78 মিটার প্রস্থের এই দানবীয় জাহাজটি আকারে 4টি ফুটবল মাঠের সমান। এর বিশেষত্ব হলো অত্যাধুনিক ইলেকট্রোম্যাগনেটিক লঞ্চ সিস্টেম, যার মাধ্যমে এটি প্রতি মিনিটে একের পর এক স্টেলথ ফাইটার উড্ডয়ন করাতে পারে। ইরান ইস্যুতে শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরানে ক্ষমতার পরিবর্তন হওয়াই হবে সব থেকে ভালো ঘটনা। তেহরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক ব্যবস্থার অংশ হিসেবে বিশ্বের বৃহত্তম বিমানবাহী রণতরী USS জেরাল্ড আর ফোর্ডকে ক্যারিবীয় সাগর থেকে মধ্যপ্রাচ্যে পাঠানোর নির্দেশ দিয়েছেন তিনি। মধ্যপ্রাচ্যে থাকা অন্যান্য মার্কিন যুদ্ধ জাহাজের সাথে যোগ দেবে বিমানবাহী রণতরীটি। USS জেরাল্ড আর ফোর্ড লম্বায় প্রায় 337 মিটার, যা মোটামুটি 4টি ফুটবল মাঠের সমান। এটি একটি স্বয়ংসম্পূর্ণ শহরের মতো বলা চলে। নিমিটাস ক্লাস রণতরীর তুলনায় এর আধুনিকায়ন অনেক বেশি। এটি পরমাণু শক্তি চালিত এবং দীর্ঘ সময় জ্বালানি ছাড়াই মিশন চালিয়ে যেতে পারে। জাহাজটির 78 মিটার চওড়া ফ্লাইট ডেক থেকে একই সাথে বিমান উড্ডয়ন ও অবতরণ করানো যায়। এতে ব্যবহৃত হয়েছে অত্যাধুনিক ইলেকট্রোম্যাগনেটিক এয়ারক্রাফট লঞ্চ সিস্টেম এবং অ্যাডভান্সড অ্যারেস্টিং গিয়ার। এই জাহাজে 60 থেকে 75টি যুদ্ধ বিমান ও হেলিকপ্টার রাখা যায়। এর মধ্যে FA-18 সুপার হর্নেট এবং E-2D হক আই অন্যতম। দুটি A-1B পরমাণু চুল্লি দ্বারা পরিচালিত এই জাহাজটি প্রচুর পরিমাণে বিদ্যুৎ উৎপাদন করে, যা এর প্রপালশন এবং উন্নত সিস্টেমগুলোকে সচল রাখে। পারমাণবিক শক্তি ব্যবহারের কারণে এটি সীমাহীন দূরত্ব অতিক্রম করতে পারে। এছাড়া পুরনো মডেলের বিমানবাহী রণতরীর তুলনায় এতে কম জনবল প্রয়োজন হয়।
পুরনো নিমিটাস ক্লাস জাহাজগুলো দিনে 120টি বিমান উড্ডয়ন করাতে পারত, সেখানে ইউএসএস জেরাল্ড আর ফোর্ড প্রতিদিন 160টি এবং জরুরি প্রয়োজনে 24 ঘন্টায় 270টি পর্যন্ত বিমান উড্ডয়ন করাতে পারে। ফলে বিমানবাহী রণতরীটি খুব অল্প সময়ে শত্রু শিবিরের ওপর ব্যাপক হামলা চালাতে সক্ষম। ইরানে যাওয়ার আগে রণতরীটি ক্যারিবীয় সাগরে অবস্থান করছিল। এটি ইউএসএস আব্রাহাম লিঙ্কন গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার এবং অন্যান্য ফাইটার জেটের সাথে যোগ দিতে পারস্য উপসাগরে মার্কিন বাহিনীর শক্তি বৃদ্ধি করবে। মধ্যপ্রাচ্যে পৌঁছাতে জাহাজটির অন্তত 1 সপ্তাহ সময় লাগবে বলে ধারণা করা হচ্ছে। জাহাজটিতে 4500 এর বেশি ক্রিউ এবং বিমান বাহিনীর সদস্যের থাকার ব্যবস্থা রয়েছে। এর ভেতরে আবাসন, উন্নত চিকিৎসা সুবিধা এবং অপারেশনাল অবকাঠামো এমনভাবে তৈরি করা হয়েছে যাতে রণতরীটিকে প্রয়োজনীয় রসদ সংগ্রহের জন্য বন্দরে না ফিরেও দীর্ঘ সময় সাগরে মোতায়েন রাখা যায়। এর ভেতরে প্রয়োজনীয় বিদ্যুৎ ও সুপেয় পানি উৎপাদনের ব্যবস্থা রয়েছে। পুরো একটি আধুনিক শহরের সুবিধা থাকার ফলে ইরানের সঙ্গে যুদ্ধ শুরু হলে দীর্ঘ সময় ধরে সাগরের মাঝখানে থেকে অনায়াসে যুদ্ধ চালিয়ে যেতে পারবে মার্কিন সেনারা। আমেরিকা ভেবেছিল ইরানের বিরুদ্ধে নিজেদের শক্তি লুকিয়ে রাখবে, এরপর সুযোগ বুঝে করবে আঘাত। কিন্তু মহাকাশ থেকে সব দেখে ফেলছে ইরানের বন্ধু ড্রাগন চীন। পারস্য উপসাগর এবং সংলগ্ন অঞ্চলে আমেরিকার ওপর কঠিন নজরদারি চালাচ্ছে চীন। অর্থাৎ বোঝাই যাচ্ছে এই অঞ্চলে এখন তুমুলভাবে সক্রিয় চীনের ড্রাগন আর্মি। শুধু তাই নয়, জোর গুঞ্জন রটেছে পারস্য উপসাগরে এখন টহল দিচ্ছে চীনের যুদ্ধ জাহাজ। সম্প্রতি প্রকাশিত স্যাটেলাইট দৃশ্যে উঠে এসেছে এসব চাঞ্চল্যকর দৃশ্য। স্যাটেলাইট দৃশ্যে দেখা গেছে জর্ডানে 3rd আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপন করেছে আমেরিকা। ইরান নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের দূরভিসন্ধির খবর প্রকাশ্যে আসতেই এটা স্পষ্ট যে ইরানের সরকার উৎখাতে মরিয়া মার্কিন যুক্তরাষ্ট্র। সেই লক্ষ্যে পারস্য উপসাগরীয় অঞ্চলে সামরিক শক্তি বৃদ্ধিতে তৎপর মার্কিন প্রেসিডেন্ট। এখন সেখানে যাচ্ছে দ্বিতীয় মার্কিন রণতরীয়। তার মানে এটা স্পষ্ট যে যে কোনো সময়ে যুদ্ধের ঘণ্টা বেজে উঠবে। শুধু রণতরী মোতায়েন করেই শান্ত হয়নি যুক্তরাষ্ট্র। ইরানি মিসাইল বলয়ের হাত থেকে বাঁচতে জর্ডানের মুয়াফাক সালতি বিমান ঘাঁটিতে টার্মিনাল হাই অ্যালটিটিউড এরিয়া ডিফেন্স 3rd মোতায়েন করেছে। এই চাঞ্চল্যকর তথ্য ইরানের কানে পৌঁছে দিয়েছে দেশটির বন্ধু দেশ চীন। বিশ্বজুড়ে মার্কিন যুক্তরাষ্ট্র একচেটিয়া আধিপত্যের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে লড়াই করে আসছে বেইজিং। চীন ভালোভাবেই জানে ভেনেজুয়েলার ঘটনার পর এখন আমেরিকার নজর ইরানের দিকে। ইরান হেরে গেলে সবগুলো শত্রু দেশকেই টার্গেট করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সে কারণেই ইরানকে বাঁচাতে মরিয়া চীন, রাশিয়ার মতো শক্তিধর দেশগুলো। তাই তো মধ্যপ্রাচ্যে নজরদারি চালাতে ছুটে এলো চীনের সৈন্যরা। প্রকাশিত স্যাটেলাইট দৃশ্য থেকে দেখা যাচ্ছে যে ইরান যুক্তরাষ্ট্র ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে ওয়াশিংটনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘাঁটি হিসেবে আবির্ভূত হয়েছে জর্ডানের মুয়াফাক সালতি বিমান ঘাঁটি। ইরানের খুব কাছে হওয়ায় তেহরানকে এই ঘাঁটি থেকে টার্গেট করতে পারবে মার্কিন যুক্তরাষ্ট্র। অন্যদিকে ইরানের দিক থেকে আসা মিসাইল ভান্ডারের প্রতিরোধে কার্যকর হয়ে উঠবে 3rd মিসাইল প্রতিরোধী ব্যবস্থা। এই তথ্যের মাধ্যমে আরো স্পষ্ট হয়ে উঠল যে উপগ্রহ চিত্র প্রকাশের সাথে সাথে পারস্য উপসাগরে চীনা নৌবাহিনী মোতায়েনের যে গুঞ্জন উঠেছিল সেটি সত্য। এর মাধ্যমে এটাও প্রমাণিত হলো যে ইরানের সাথে গোয়েন্দা সমন্বয় সম্পর্ক বিনিময় করছে বেইজিং। পেন্টাগনের জ্যেষ্ঠ সূত্রের মতে ইরানের বিরুদ্ধে সম্ভাব্য কোনো পদক্ষেপ নেয়ার আগে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা জোরদার করতে হবে। বিভিন্ন গণমাধ্যম বলছে পারস্য উপসাগরের কাছে মোতায়েন আছে চীনা যুদ্ধ জাহাজও, যা তাদের সেন্সর অ্যারে ব্যবহার করে ইরানকে সম্ভাব্য আক্রমণ নিয়ে সরবরাহ করবে গোয়েন্দা তথ্য। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।